আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। আজকে আমরা দশম শ্রেণীর পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো যদি আমরা দেখে নিই: রাসায়নিক বন্ধন, যোজ্যতা ইলেকট্রন, যোজনী বা যোজ্যতা, যৌগমূলক ও তাদের যোজনী। আজকে আমরা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা রাসায়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন কি, এটা আলোচনা করার আগে আমরা যদি একটু আমাদের চারপাশে চোখ বুলিয়ে নিই, যে আমাদের চারপাশে যা দেখি, যে সকল পদার্থ, যে সকল বস্তু বা অণু যা দেখি, সকল কিছুই পরমাণু দ্বারা গঠিত, অণু দ্বারা গঠিত, একের অধিক পরমাণু দ্বারা গঠিত। তাহলে একমাত্র নিষ্ক্রিয় গ্যাস যেগুলো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, এই গ্যাসগুলো শুধুমাত্র একক পরমাণু দ্বারা গঠিত। তারা নিজেদের মধ্যেও বন্ধনে অংশগ্রহণ করে না, অন্য কোনো মৌলের সাথেও বন্ধনে অংশগ্রহণ করে না। ফলে নিষ্ক্রিয় গ্যাসের অণুসমূহ এক পরমাণু। নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত সকল পদার্থই একের অধিক পরমাণু দ্বারা গঠিত। এখন পর্যন্ত আবিষ্কৃত 118টি মৌলের মধ্যে কোনো না কোনো মৌল এক বা একাধিক মৌলের সাথে সংযুক্ত হয়ে বা নিজেদের মধ্যেই সংযুক্ত হয়ে অণু গঠন করে, বস্তু গঠন করে, পদার্থ গঠন করে। এই অণুর মধ্যে দুটি পরমাণু একটা বিশেষ আকর্ষণ শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে। এই বিশেষ আকর্ষণ শক্তিকে আমরা রাসায়নিক বন্ধন বলতে পারি বা শুধু বন্ধন বলতে পারি। তাহলে রাসায়নিক বন্ধন হচ্ছে কোনো অণুতে দুইটি পরমাণু যে বিশেষ আকর্ষণ শক্তি দ্বারা আবদ্ধ থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে। যেমন আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, অক্সিজেন গ্যাস, অক্সিজেনের অণুর মধ্যে দুটি অক্সিজেন পরমাণু একসাথে বন্ধনে অংশগ্রহণ করে, যেটাকে আমরা এভাবে লিখতে পারি অক্সিজেন অক্সিজেন ডাবল বন্ড। আবার নাইট্রোজেন N2, নাইট্রোজেন অণুর মধ্যেও নাইট্রোজেনের দুইটি পরমাণু পরস্পরের সাথে বন্ধনে অংশগ্রহণ করে থাকে। আর আমরা জানি অণুর মধ্যে যে পরমাণুগুলো থাকে, কোনো অণু থেকে পরমাণুকে বিয়োজিত করা বা আলাদা করা খুব একটা সহজ নয়। সহজ না হওয়ার মূল কারণ হচ্ছে এই বিশেষ আকর্ষণ শক্তি বা বিশেষ যে আকর্ষণ শক্তির কারণে যে রাসায়নিক বন্ধন, সেই বন্ধনটার কারণে অণুসমূহ থেকে পরমাণুকে সহজে আলাদা করা যায় না। আবার অক্সিজেনের পরমাণু তিনটি যদি একত্রিত হয়, তখন সেটাকে আবার আমরা ওজন বলি। তাহলে ওজন একটা অণু, এই ওজনের একটা অণুতে তিনটা অক্সিজেনের পরমাণু বিদ্যমান থাকে। আবার আমরা সালফার অণু যদি চিন্তা করি, সালফারের মধ্যে সালফারের একটা অণুর মধ্যে 8টা সালফারের পরমাণু সংযুক্ত থাকে। আবার ফসফরাসের অণুর কথা যদি আমরা চিন্তা করি, ফসফরাসের একটা অণুর মধ্যে 4টি ফসফরাসের পরমাণু যুক্ত থাকে। আবার যদি দুটি ভিন্ন পরমাণুর কথা চিন্তা করি, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সোডিয়াম এবং ক্লোরিন পরস্পরের মধ্যে একটা রাসায়নিক বন্ধনে আবদ্ধ আছে, ফলে একটা যৌগ গঠিত হয়েছে, সেটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখন এরা রাসায়নিক বন্ধন কেন গঠন করে সেটা যদি আমরা চিন্তা করি, আমরা জানি যে নিষ্ক্রিয় গ্যাসসমূহ সবচেয়ে স্থিতিশীল, এবং এই স্থিতিশীলতা অর্জন করার জন্য বা তাদের যে ইলেকট্রন কাঠামো, এই ইলেকট্রন কাঠামোকে অর্জন করার জন্য অন্যান্য মৌলসমূহ
ইলেকট্রন গ্রহণ করে অথবা ইলেকট্রন ত্যাগ করে, অথবা অন্য মৌলের সাথে ইলেকট্রন শেয়ার করে তারা নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামোকে অর্জন করে। এই ইলেকট্রন কাঠামো অর্জন করার জন্যেই মূলত তারা বন্ধনে অংশগ্রহণ করে বা রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করে। এখন রাসায়নিক বন্ধনের মধ্যে আলোচনা করতে গেলে এর পরবর্তী যে টপিক নিয়ে আমাদেরকে সামনে এগোতে হবে সেটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এই যোজ্যতা ইলেকট্রনটা আসলে কি? যোজ্যতা ইলেকট্রন কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। আর এই যোজ্যতা ইলেকট্রনগুলো দ্য আউটার মোস্ট শেল বা সবচেয়ে শক্তি স্তরের ইলেকট্রনের সংখ্যায়। তাহলে সেটাকে আমরা কিভাবে লিখব? কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতটি ইলেকট্রন থাকে তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন বলে। যেমন আমরা যদি ফ্লোরিনের কথা চিন্তা করি, আমরা জানি ফ্লোরিনে ইলেকট্রনের সংখ্যা 9টি। তাহলে ফ্লোরিনের প্রথম শক্তি স্তর ইলেকট্রন থাকে 2টি, আর দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন থাকে 7টি। আমরা যদি এটাকে ইলেকট্রন বিন্যাসের ন্যায় বা ইলেকট্রন বিন্যাস আকারে সাজাই তাহলে লিখতে পারবো 1s2 2s2 2p5। তাহলে এই দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তর। এই ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 5টি ইলেকট্রন থাকার কারণে এই ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5। ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন 5টি। তাহলে আমরা যদি নাইট্রোজেনকে চিন্তা করি, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি? নাইট্রোজেনের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন থাকে 5টি। ফলে আমরা নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন আমরা কি লিখতে পারবো? সরি, আমাদের একটা ভুল হয়ে গেছে। ফ্লোরিনের যোজ্যতা ইলেকট্রন হবে 7টি। এখানে 2s এ 2টি, 2p তে 5টি, টোটাল 7টি। একটু সংশোধন করে নিও। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন থাকে, ফলে নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন 5। আচ্ছা, সোডিয়ামের ক্ষেত্রে কয়টি হবে? আমরা জানি সোডিয়ামের প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকে, আর সর্বশেষ বা তৃতীয় শক্তি স্তরে 1টি ইলেকট্রন থাকে। ফলে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে 1টি। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন 1টি। ঠিক একইভাবে আমরা যদি অক্সিজেনকে চিন্তা করি, অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হবে 6টি। কারণ হচ্ছে অক্সিজেনের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শক্তি স্তর বা সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকে। ফলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন থাকার কারণে আমরা তাকে বা অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন 6টি বলতে পারি। এরপরে আমরা যোজনী বা যোজ্যতা নিয়ে আলোচনা করব। যোজনী বা যোজ্যতা আসলে বলতে কি বুঝি? কোনো একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার সময় যতটি কোনো একটা মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা যোজনী বলি। তাহলে আমরা যদি লিখি যোজনী, যার অন্য আরেকটা নাম যোজ্যতা, তাহলে একটি মৌল অন্য মৌলের সাথে
যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলে। অথবা আমরা এভাবেও লিখতে পারি, কোন মৌল যতটি হাইড্রোজেন পরমাণু সাথে বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার সংখ্যাকে যোজনী বলে। এটার ক্ষেত্রে আমরা একটা মৌল অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বলে। যেমন কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে মিথেন গঠন করে। এই ক্ষেত্রে কার্বনের যোজনী হচ্ছে 4 আর হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। হাইড্রোজেনের যোজনী 1 হলে সেটা বসবে কার্বনের সাথে, আর কার্বনের যোজনী 4 হলে সেটা বসবে হাইড্রোজেনের ডান পাশে নিচে। কিন্তু 1 যদি হয় সে যোজনীকে আমরা লিখি না বা সেটাকে আমরা প্রকাশ করি না। কোনো উল্লেখ না থাকলে সেটা বোঝা যাবে যে তার যোজনী 1। তাহলে কোনো একটা মৌল যতটি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তাকেই বলা হয় কি? যোজনী। যেমন কার্বন 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাহলে এখানে কার্বনের যোজনী হচ্ছে 4। আবার যদি আমরা অ্যামোনিয়ার কথা চিন্তা করি, NH3, নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হচ্ছে, ফলে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3। এখন আমরা যদি ক্লোরিনের সাথে উদাহরণ দিই, হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, ফলে হাইড্রোজেনের যোজনীও 1, ক্লোরিনের যোজনীও 1। এখন ক্লোরিন যদি কার্বনের সাথে যুক্ত হয়, তো কার্বন টেট্রাক্লোরাইড, এখানে 4টা ক্লোরিন একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, ফলে এখানে কার্বনের যোজনীকে আমরা 4 ধরবো বা 4 বলবো। আবার যদি নাইট্রোজেন 3টা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে, ফলে এখানে আমরা নাইট্রোজেনের যোজনীকে আমরা 3 বলবো। আচ্ছা, অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, ফলে অক্সিজেনের যোজনীকে আমরা 2 ধরবো। এখন অক্সিজেনের যোজনী যদি 2 হয়, তাহলে অক্সিজেন যদি অন্য কোনো মৌলের সাথে যুক্ত থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে অক্সিজেন যদি কোনো মৌলের সাথে যুক্ত থাকে, তাহলে অক্সিজেনের সংখ্যার দ্বিগুণ হবে ওই মৌলের যোজনী। যেমন ক্যালসিয়াম অক্সাইড, এখানে ক্যালসিয়ামের সাথে একটা অক্সিজেন যুক্ত, ফলে ক্যালসিয়ামের যোজনী আমরা কত ধরবো? অক্সিজেন যুক্ত আছে একটা, ফলে তার দ্বিগুণ হবে কত? 2। এক্ষেত্রে ক্যালসিয়ামের যোজনী হবে 2। আবার কার্বন ডাইঅক্সাইড যদি হয়, কার্বন 2টা অক্সিজেনের সাথে যুক্ত, ফলে কার্বনের যোজনী আমরা এখানে 4 ধরব। এখন যৌজনীর মধ্যে আরো কয়েকটা প্রকারভেদ রয়েছে, সেগুলো নিয়ে আমরা একটু আলোকপাত করব। সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। পরিবর্তনশীল যোজনী এটা আবার কি জিনিস? কোন একটা মৌলের যদি 1-এর অধিক যোজনী থাকে, তখন সেটাকে আমরা পরিবর্তনশীল যোজনী বলি।
যেমন আয়রন, আয়রনের দুইটা যোজনী আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, তাহলে আয়রনের যোজনী পরিবর্তনশীল। আবার সালফার, সালফারের যোজনী হচ্ছে 2, 4, 6, তার মানে সালফারের যোজনী 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, ফলে সালফারের যোজনী হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তাহলে কোন মৌলের একের অধিক যোজনী থাকলে তাকে ওই মৌলের পরিবর্তনশীল যোজনী বলে। যেমন সালফার, সালফারের যোজনী কত হতে পারে? 2, 4, 6, ফলে সালফারের পরিবর্তনশীল যোজনী আছে। আয়রন 2, 3, আবার কার্বনের যোজনী 2, 4, ফলে এগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী। এখান থেকে আমরা আরেকটা যোজনীর দিকে খেয়াল করব, সক্রিয় যোজনী। সক্রিয় যোজনীটা আসলে কি? কোনো একটা যৌগে কোনো মৌলের যে যোজনীটা উপস্থিত থাকে সেটাকে আমরা সক্রিয় যোজনী বা অ্যাক্টিভ ভ্যালেন্সি বলবো। যেমন আমরা জানি কার্বনের দুইটা যোজনী আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 4। তাহলে কার্বন মনোঅক্সাইডের মধ্যে কার্বনের যোজনী হচ্ছে 2। কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনী 2। আবার কার্বন ডাইঅক্সাইডে কার্বনের যোজনী কত? 4। তাহলে এইখানে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 2 আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4। এরপরে আমরা সুপ্ত যোজনীর মধ্যে আসব। সুপ্ত যোজনী, সুপ্ত যোজনীটা আসলে কি? কোনো একটা মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য সেটাকে আমরা সুপ্ত যোজনী বলবো। তাহলে কোনো মৌলের যোজনী ও সক্রিয় যোজনীর পার্থক্যকে সুপ্ত যোজনী বলে। যেমন কার্বন মনোঅক্সাইড এ কার্বনের সক্রিয় যোজনী 2। আবার আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী 4। তাহলে কার্বনের সুপ্ত যোজনী কত? কার্বন মনোঅক্সাইড এ কার্বনের সুপ্ত যোজনী হবে 4-2 সমান 2। আবার তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কি হবে? কার্বন ডাইঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী, আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 4 আর কার্বন ডাইঅক্সাইডের মধ্যে কার্বনের সক্রিয় যোজনী হচ্ছে 4। যদি বিয়োগ করি তাহলে পাচ্ছি কত? 0। তাহলে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের সুপ্ত যোজনী 0। আমরা যদি সুপ্ত যোজনী নিয়ে আরেকটা উদাহরণ আলোচনা করি, সেটা হচ্ছে কি ফেরিক ক্লোরাইড।
এই ফেরিক ক্লোরাইডের মধ্যে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3, যেটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে 3 বা সক্রিয় হচ্ছে 3। আর আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী 4। তাহলে আয়রনের সুপ্ত যোজনী কত হবে? সরি, ফেরিক ক্লোরাইডের মধ্যে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3, আর আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। তাহলে আয়রনের সুপ্ত যোজনী 3 - 3 = 0। তাহলে ফেরিক ক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের সুপ্ত যোজনী হচ্ছে 0। আচ্ছা, তাহলে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে? ফেরাস ক্লোরাইড, এই ফেরাস ক্লোরাইডের মধ্যে আয়রনের যে যোজনীটা ইউজ হচ্ছে বা সক্রিয় যোজনী হচ্ছে 2। তাহলে ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে আয়রনের সুপ্ত যোজনী হবে কত? সর্বোচ্চ যোজনী বিয়োগ সক্রিয় যোজনী। আমরা জানি আয়রনের সর্বোচ্চ যোজনী 3, আর আয়রনের ফেরাস ক্লোরাইডের মধ্যে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 2। এখানে পার্থক্যটা হচ্ছে কত? 1। তাহলে ফেরাস ক্লোরাইডের মধ্যে আয়রনের সুপ্ত যোজনী 1। আশা করি সুপ্ত যোজনী সম্পর্কে তোমাদের ধারণা পরিষ্কার হলো। এরপরে আমরা আলোচনা করব যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলকটা আসলে কি? যৌগমূলক হলো আসলে এক বা একাধিক পরমাণু বা আয়ন যখন একত্রিত হয় একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন তাদেরকে আমরা বলি যৌগমূলক। আবার বলতেছি, দুই বা ততোধিক পরমাণু বা আয়ন একত্রিত হয়ে একটি মাত্র মৌলের ন্যায় আচরণ করে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তখন ওই পরমাণু গুচ্ছকে একত্রে বলা হয় যৌগমূলক। যৌগমূলক দুই বা ততোধিক পরমাণু বা আয়ন একত্রিত হয়ে একটি মাত্র পরমাণুর ন্যায় আচরণ করলে ওই পরমাণু গুচ্ছকে একত্রে যৌগমূলক বলে। এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার যে যৌগমূলক পরমাণু নিয়ে আচরণ করবে এবং যৌগমূলকের মধ্যে যতগুলো পরমাণু একত্রিত হয়ে থাকে সবগুলো পরমাণুই একটা পরমাণু নিয়ে আচরণ করবে এবং যৌগমূলকের চার্জ থাকে। যৌগমূলকের চার্জ থাকে, সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। মূলকের ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকে। যৌগমূলকের চার্জের সংখ্যাই তার যোজনী। যৌগমূলকের চার্জ যাই হবে, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, তার পরম মান নির্ণয় এবং সেই সংখ্যাটাই হবে কি? তার যোজনী। যেমন NH4+, এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন। এখানে অ্যামোনিয়াম আয়নের উপরে যে চার্জটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে প্লাস। তাহলে এই ক্ষেত্রে অ্যামোনিয়াম আয়নের যোজনী এক বা 1।
আমরা যদি ফসফিন বলি CH4+ এর যোজনী 1, চার্জ +1 যোজনী হবে 1। এখন যদি আমরা সালফেট বলি SO4 2- তার যোজনী কত হবে 2। আমরা যদি লক্ষ্য করি আমরা কিন্তু এখানে চার্জ পজিটিভ বা নেগেটিভকে নিচ্ছি না, শুধুমাত্র তার সংখ্যাগত মানকে নিচ্ছি। তাহলে যৌগমূলকের চার্জ যাই হবে তার সংখ্যাগত মানটাই হবে তার যোজনী। এখন আমরা যদি কার্বনেটকে লিখি CO3 2-, এটার ক্ষেত্রেও তার যোজনী হবে 2। আবার আমরা যদি হাইড্রোজেন সালফেটকে নিই, এখানে দেখা যাচ্ছে তার চার্জ হচ্ছে -1, তাহলে হাইড্রোজেন সালফেটের যোজনী হবে 1। এখন এইরকম যতগুলো যৌগমূলকই থাকুক না কেন তাদের চার্জ যাই হবে তার সংখ্যাগত মানটাই হবে তার যোজনী। আশা করি আজকে আমাদের যা যা আলোচনা হলো সবগুলোই তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করবে এবং কোনো রকম হেজিটেশন ফিল না করেই কমেন্ট করতে পারবেন বা প্রশ্ন করতে পারবেন। তাহলে আজকে আমাদের যা যা আলোচনা হলো, রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনটা আসলে কি? রাসায়নিক বন্ধন হচ্ছে অণুতে দুইটি পরমাণু যে বিশেষ আকর্ষণ শক্তির মাধ্যমে আবদ্ধ থাকে, সে আকর্ষণ শক্তিটাকে আমরা রাসায়নিক বন্ধন বলবো বা শুধুমাত্র বন্ধন বলতে পারি। এরপর আমরা আলোচনা করেছি যোজ্যতা ইলেকট্রন। যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে তার সর্বমোট ইলেকট্রনের সংখ্যাকেই তার যোজ্যতা ইলেকট্রন বলে। আবারও বললাম, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে তার সর্বমোট যে ইলেকট্রন থাকবে সেটার সংখ্যাটা হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। এরপর হলো যোজনী বা যোজ্যতা। সেটা আসলে কি? সেটা হচ্ছে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে আমরা যোজনী বলি, অথবা একটা মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারে অথবা যতগুলো ক্লোরিনের সাথে যুক্ত হতে পারে তার সংখ্যাকেই ওই মৌলের যোজনী বলা হয়। অথবা একটা মৌল যতগুলো অক্সিজেনের সাথে যুক্ত হবে তার দ্বিগুণ সংখ্যায় হবে ওই মৌলের যোজনী। আবার আমরা এভাবে বলতে পারি, কোনো একটা মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকবে তার সংখ্যা হচ্ছে ওই মৌলের যোজনী। এটা একটু তোমাদের জন্য কঠিন হতে পারে, যাই হোক পরবর্তী ক্লাসের ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবে। এরপর আমরা আলোচনা করেছি সুপ্ত যোজনী বা সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। সক্রিয় যোজনী হচ্ছে কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের যেই যোজনীটা নিয়ে সে যৌগটা গঠন করলো সেই যোজনী হচ্ছে তার সক্রিয় যোজনী। আর পরিবর্তনশীল যোজনীটা আসলে কি? পরিবর্তনশীল যোজনী হচ্ছে কোনো একটা মৌলের যদি একের অধিক যোজনী থাকে তখন তার ওই যোজনীকে ওই মৌলের পরিবর্তনশীল যোজনী বলায়। আর সুপ্ত যোজনী কোনো মৌলের সক্রিয় যোজনী এবং সর্বোচ্চ যোজনীর মধ্যে যে পার্থক্যটা থাকবে সেটা হচ্ছে ওই মৌলের সুপ্ত যোজনী। এরপরে আমরা আলোচনা করেছি যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলকটা হলো দুই বা ততোধিক পরমাণু বা আয়ন একত্রিত হয়ে একটি মাত্র পরমাণু নিয়ে আচরণ করে এবং বিক্রিয়া অংশগ্রহণ করে, তখন আমরা ওই পরমাণু গুচ্ছকে একত্রে যৌগমূলক বলি। আর যৌগমূলকের চার্জ হচ্ছে তার যোজনী। যৌগমূলকের চার্জের সংখ্যাগত মান আমরা তার যোজনী হিসাবে বিবেচনা করব। যেমন ফসফেন, এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তার চার্জ হচ্ছে +1, তার যোজনী হচ্ছে শুধুমাত্র 1। আবার সালফেট, তার যোজনী হচ্ছে চার্জ হচ্ছে -2 কিন্তু তার যোজনী হচ্ছে 2। আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে কমেন্টস করবে, আর ভালো থাকবে। পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।